প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 1020 ফুট উচ্চতায় অবস্থিত পাহাড়ে ঘেরা এক মনোমুগ্ধকর পর্যটন গন্তব্য। একদিকে সবুজে মোড়ানো পাহাড়, অন্যদিকে নীল সমুদ্র, কোথাও ঝর্ণার কলকল ধ্বনি, কোথাও রোমাঞ্চে ভরা ট্রেল, আবার কোথাও শান্ত লেকের নির্মল সৌন্দর্য। সব মিলিয়ে সীতাকুণ্ড সত্যি এক অনন্য ভ্রমণ গন্তব্য। বিশেষ করে বর্ষাকাল এলেই এখানকার ঝর্ণাগুলো নতুন করে প্রাণ ফিরে পায়, আর সবুজে মোড়ানো পাহাড় হয়ে ওঠে আরো মনোমুগ্ধকর। সেই অপরূপ সৌন্দর্য আর একটু অ্যাডভেঞ্চারের টানে দেশের নানা প্রান্ত থেকে অসংখ্য পর্যটক ছুটে আসেন সীতাকুণ্ডে। আজকের এই ভ্রমণে আমরা আপনাদের নিয়ে যাব সীতাকুণ্ডের সবচেয়ে দর্শনীয় স্থানগুলোতে। ঘুরে দেখাবো চন্দ্রনাথ পাহাড়, চন্দ্রনাথ মন্দির, সীতাকুণ্ড ইকো পার্ক, সহস্রধারা ঝর্ণা এবং মনোমুগ্ধকর বাঁশবাড়িয়া সমুদ্র সৈকত। প্রকৃতির অজানা সৌন্দর্য আর বাংলাদেশে লুকিয়ে থাকা অসাধারণ সব জায়গা আমাদের সঙ্গে ঘুরে দেখতে চাইলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের ভ্রমণ পরিবারের একজন সদস্য হয়ে যান। এবার চলুন জেনে নেওয়া যাক এই ভ্রমণের খুঁটিনাটি। পাশাপাশি থাকছে সীতাকুণ্ড ভ্রমণের একটি পূর্ণাঙ্গ গাইড। ঢাকা থেকে কিভাবে সীতাকুণ্ড যাবেন, কোথায় খাওয়া দাওয়া করবেন, কিভাবে সিএনজি ভাড়া করবেন এবং পুরো ভ্রমণের আনুমানিক কত খরচ হতে পারে, সবকিছুর বিস্তারিত জানাবো এই ভিডিওতে। সীতাকুণ্ড এবং এর আশেপাশের দর্শনীয় স্থানগুলো ঘুরে দেখার জন্য প্রথমে আপনাদের পৌঁছাতে হবে সীতাকুণ্ড বাজারে। ঢাকা কিংবা দেশের যে কোনো প্রান্ত থেকে চট্টগ্রামগামী বাসে যাত্রা করে খুব সহজেই সরাসরি সীতাকুণ্ড বাজারে পৌঁছে যেতে পারবেন। সীতাকুণ্ড যাওয়ার জন্য ঢাকা সহ দেশের বিভিন্ন স্থান থেকে খুব সহজে পেয়ে যাবেন হানিফ, এসালম, সৌদিয়া, এনা সহ বিভিন্ন পরিবহনের এসি ও নন এসি বাস। সেক্ষেত্রে নন এসি বাস ভাড়া পড়বে জনপ্রতি 650 থেকে 700 টাকা। অবশ্যই চাইলে আপনি এসি বাসেও যেতে পারবেন, সেক্ষেত্রে ভাড়া পড়বে জনপ্রতি 900 থেকে 1400 টাকা পর্যন্ত। তবে আমাদের এবারের যাত্রা শুরু হতে যাচ্ছে ঢাকার বিমানবন্দর রেলওয়ে স্টেশন থেকে। চট্টগ্রামগামী তুনা এক্সপ্রেস ট্রেনের শোভন চেয়ার কোচে করেই আমরা রওনা দিচ্ছি এই যাত্রায়। জনপ্রতি ভাড়া পড়েছে 470 টাকা করে। আপনারা চাইলে আরো কম খরচেও সীতাকুণ্ড যেতে পারেন, সেক্ষেত্রে চট্টগ্রামগামী মেল ট্রেনে মাত্র 120 টাকা ভাড়ায় ভ্রমণ করা সম্ভব। তবে মেল ট্রেনের ভ্রমণ কিছুটা কষ্টকর, অনেক সময় বসার আসন পাওয়া যায় না, দাঁড়িয়েই যাত্রা করতে হয়, আর আসন পাওয়া গেলেও সেগুলো খুব একটা আরামদায়ক নয়। রাত 11:45 মহান আল্লাহর নাম নিয়ে শুরু হলো আমাদের সীতাকুণ্ড ভ্রমণের নতুন এক যাত্রা। ধীরে ধীরে পিছিয়ে পড়তে লাগলো ঢাকার ব্যস্ততা, আর আমরা ছুটে চললাম চট্টগ্রামের পথে। তবে মনে রাখবেন, সব ট্রেন সীতাকুণ্ড রেলওয়ে স্টেশনে থামে না। সাধারণত চট্টগ্রাম মেল, পাহাড়িকা এক্সপ্রেস এবং উদয়ন এক্সপ্রেস সহ কয়েকটি ট্রেন এখানে যাত্রা বিরতি করে। তাই টিকিট কাটার আগে অবশ্যই আপনার ট্রেনটি সীতাকুণ্ড রেল স্টেশনে থামবে কিনা তা যাচাই করে নেবেন। ভোর 6টার দিকে আমাদের ট্রেন পৌঁছে গেল চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে। স্টেশন থেকে বের হয়ে মাত্র 2 থেকে 3 মিনিট হেঁটেই আমরা উঠে পড়লাম সীতাকুণ্ড বাজারগামী একটি লোকাল বাসে। চট্টগ্রাম রেলওয়ে স্টেশন থেকে সীতাকুণ্ড বাজার পর্যন্ত জনপ্রতি বাস ভাড়া 100 টাকা। তবে আপনারা যদি কয়েকজন একসঙ্গে গ্রুপ করে ভ্রমণ করেন তাহলে একটু দরদাম করে জনপ্রতি 80 থেকে 90 টাকার মধ্যেই যেতে পারবেন। যেতে সময় লাগবে আনুমানিক 1 ঘন্টার মতো। সীতাকুণ্ড বাজারে পৌঁছাতে তখনও আমাদের কিছুটা পথ বাকি। ঠিক সেই মুহূর্তে ঘন কালো মেঘে ঢেকে গেল পুরো আকাশ। চোখের পলকেই শুরু হলো ঝুম বৃষ্টি। প্রায় 20 মিনিটের টানা বৃষ্টির কারণে আমাদের সেখানেই অপেক্ষা করতে হলো। অবশেষে বৃষ্টি থামলে আমরা সীতাকুণ্ড বাজারের একটি স্থানীয় হোটেলে সকালের নাস্তা সেরে নিলাম।
সকালের নাস্তা শেষ করে আমরা 100 টাকা ভাড়া একটি সিএনজি রিজার্ভ করে রওনা দিলাম চন্দ্রনাথ পাহাড়ের উদ্দেশ্যে। সীতাকুণ্ড বাজার থেকে খুব সহজেই চন্দ্রনাথ পাহাড়ের উদ্দেশ্যে সিএনজি পাওয়া যায়। শেয়ারিং সিএনজিতে জনপ্রতি ভাড়া পড়বে মাত্র 20 টাকা। লাঠি গাইছে 100 টাকা এখন দিলে নেন। ছোট ভাই কিন্তু চালাক আছে অনেক। আবার চালাক অনেক। এই জায়গায় বিভ্রান্ত হওয়ার মতো কিছু নাই। লাঠির জায়গায় 40 টাকা করে, কিন্তু আপনারা যদি এই লাঠির জায়গায় আবার ব্যাগ দেন তাহলে 20 টাকা ফেরত পাবেন। সুতরাং এই লাঠির জন্য ভাড়া দিতে হবে 20 টাকা। চন্দ্রনাথ পাহাড়ে ওঠার জন্য দুইটি রাস্তা রয়েছে, একটা হচ্ছে এই সিঁড়িপথ, আরেকটা হচ্ছে বাম পাশের পাহাড়ি ট্রেল। আপনারা চাইলে এই সিঁড়ি দিয়ে উঠতে পারেন অথবা এই পাহাড়ি ট্রেল ধরে উঠতে পারেন। যদি বৃষ্টি হয়ে থাকে তাহলে এই পাহাড়ি ট্রেলগুলো অনেকটাই পিচ্ছিল হয়ে থাকে এবং অনেকটা রিস্ক হয়ে যায়, কিন্তু বেশিরভাগ মানুষই এখান থেকে সাধারণত এই পাহাড়ি ট্রেল ধরে উঠে এবং নামার সময় এই পাহাড়ি রাস্তাটা ঠিক যে সিঁড়িগুলো রয়েছে সেই সিঁড়ি দিয়ে নামার চেষ্টা করে। তো আমরা বেছে নিয়েছি এই পাহাড়ি ট্রেল। আমরা এই সিঁড়ি দিয়ে উঠবো না, কারণ উপরে ওঠার জন্য সিঁড়ি পাওয়া অনেক কষ্টকর। আমরা এই স্লোপ করা যে রাস্তাটি আছে সেই রাস্তা ধরে আস্তে আস্তে উপরে ওঠার চেষ্টা করব। চন্দ্রনাথ পাহাড়ের পাদদেশে পৌঁছে 40 টাকা করে লাঠি ভাড়া নিয়ে ধীরে ধীরে পাহাড়ের চূড়ার উদ্দেশ্যে হাঁটা শুরু করলাম। চাইলে আপনার সঙ্গে থাকা ব্যাগ পাহাড়ের নিচে থাকা দোকানগুলোতে 20 টাকা দিয়ে নিরাপদে রেখে যেতে পারেন। ব্যাগ জমা দেওয়ার পর তারা আপনাকে একটি টোকেন দেবে। ভ্রমণ শেষে সেই টোকেন দেখিয়ে খুব সহজেই ব্যাগটি ফেরত নিতে পারবেন। আমরা এখন এই রাস্তা ধরে প্রথমে এই পাহাড়ে যাব। এই পাহাড়ে যাওয়ার পরে এখান থেকে এই বড় পাহাড়টায় উঠবো আমরা। মূলত এই চূড়াটি হচ্ছে সীতাকুণ্ডের সর্বোচ্চ চূড়া। কিছু দূর আসার পর আপনারা এরকম একটা ঝর্ণা পাবেন, আর ঠিক আগের বারের মতো দেখবেন বেশ কয়েকটি রাস্তা আছে। তবে আপনারা বিভ্রান্ত হবেন না, আপনারা এই পাশের রাস্তাটি দেখবেন, একটা গেছে উপরে সেই সিঁড়ি করা, আর বাম পাশেরটি হলো আপনার পাহাড়ি ট্রেল। আমরা আবারও সেই পাহাড়ি ট্রেল ধরে যাব। প্রায় 1 ঘন্টা হাইকিং করার পর আমরা পৌঁছে গেলাম চন্দ্রনাথ পাহাড়ের প্রথম ভিউ পয়েন্টে। বৃষ্টির কারণে পথ বেশ পিচ্ছিল হয়ে গিয়েছিল, তাই উপরে উঠতে আমাদের একটু বেশি সময় ও পরিশ্রম করতে হয়েছে। তবে আবহাওয়া স্বাভাবিক থাকলে সাধারণত 40 মিনিটের মধ্যেই এখানে পৌঁছে যাওয়া সম্ভব। পাহাড়ে ওঠা যেমন আনন্দের তেমনই বেশ কষ্টসাধ্য, তাই নিচ থেকে পানির বোতল বহন করে বাড়তি কষ্ট করার চেয়ে প্রয়োজনে উপরে একটু বেশি দাম দিয়ে পানি কিনে নেওয়াই ভালো। অযথা অতিরিক্ত ওজন নিয়ে পথ চলা আপনার ভ্রমণকে আরো কঠিন করে তুলতে পারে। চন্দ্রনাথ পাহাড়ের চূড়ায় অবস্থিত চন্দ্রনাথ মন্দির হিন্দু ধর্মাবলম্বীদের কাছে অত্যন্ত পবিত্র একটি তীর্থস্থান। ধর্মীয় গুরুত্বের পাশাপাশি পাহাড়ের চূড়া থেকে দেখা মনোমুগ্ধকর প্রাকৃতিক সৌন্দর্যের জন্য এই স্থানটি পর্যটকদের কাছে বেশ জনপ্রিয়। তাই সারা বছরই এখানে ভক্ত ও দর্শনার্থীদের ভিড় লেগেই থাকে। এতটা পথ হেঁটে আসার পর এখানে কিছুক্ষণ বসে চারপাশের সৌন্দর্য উপভোগ করে নিতে পারেন। কিছুক্ষণ বিশ্রাম নিলে ক্লান্তিটাও অনেকটাই দূর হয়ে যাবে। তবে একটি বিষয় অবশ্যই খেয়াল রাখবেন, মন্দিরের আশেপাশে জুতা পরে উঠবেন না। এটি একটি সনাতন ধর্মীয় স্থান, তাই স্থানটির নিয়ম কানুন ও পবিত্রতার প্রতি সম্মান দেখানো আমাদের সবার দায়িত্ব। অন্যথায় মন্দিরের দায়িত্বে থাকা ব্যক্তিদের কাছ থেকে কথা শুনতে হতে পারে।
প্রতি বছর বাংলা ফাল্গুন মাসে মহাশিবরাত্রি উপলক্ষে এখানে একটি বিশাল ধর্মীয় মেলা বসে। এই উৎসবকে ঘিরে বাংলাদেশ, ভারত, নেপাল ও ভুটান সহ বিভিন্ন দেশ থেকে হাজার হাজার তীর্থযাত্রী, ভক্ত এবং সাধু সন্ন্যাসী এখানে সমবেত হন। ধর্মীয় আচার অনুষ্ঠান, পূজা ও তীর্থযাত্রার মধ্য দিয়ে পুরো এলাকা জুড়ে সৃষ্টি হয় এক অনন্য উৎসবমুখর পরিবেশ। কিছুক্ষণ বিশ্রাম নিয়ে আমরা আবার চন্দ্রনাথ পাহাড়ের চূড়ার পথে হাঁটা শুরু করি। প্রথম ভিউ পয়েন্ট থেকে মাত্র 150 ফুট দূরে অবস্থিত চন্দ্রনাথ মন্দির, যা চন্দ্রনাথ পাহাড়ের সর্বোচ্চ চূড়ায় অবস্থিত। তবে এই অল্প দূরত্বের পথটুকু মোটেও সহজ নয়। প্রায় 100 ফুট পথ আপনাকে খাড়া পাহাড় বেয়ে উঠতে হবে, যা কিছুটা কষ্টসাধ্য হলেও চূড়ায় পৌঁছানোর পর সেই কষ্টের মুহূর্তটা ভুলে যাবেন। চন্দ্রনাথ পাহাড়ের চূড়ায় দাঁড়ালে একদিকে চোখে পড়বে বিস্তীর্ণ সমুদ্র, আর অন্যদিকে সবুজে ঘেরা পাহাড়ের নৈসর্গিক সৌন্দর্য। চারদিকে ছড়িয়ে থাকা উঁচু নিচু পাহাড়, সবুজ বনভূমি আর নির্মল প্রকৃতির মনোমুগ্ধকর দৃশ্য মুহূর্তেই মনকে প্রশান্তিতে ভরে দিবে। দীর্ঘ কষ্টের পথ পেরিয়ে অবশেষে আমরা পৌঁছে গেলাম চন্দ্রনাথ পাহাড়ের চূড়ায়। চারপাশের অপরূপ প্রকৃতির দিকে তাকাতেই মনে হলো, আহা, এতটা পথ পাড়ি দেওয়ার কষ্ট যেন এই সৌন্দর্যের কাছে কিছুই না। প্রকৃতির এই বিশালতার মাঝে নিজেকে হারিয়ে ফেলার অনুভূতিটাই যেন অন্যরকম এক প্রশান্তি। আর এই পাহাড়ের চূড়াতেই অবস্থিত চন্দ্রনাথ মন্দির। চন্দ্রনাথ পাহাড়ের চূড়ায় পৌঁছে কিছুক্ষণ কাটাতেই চারপাশে ভেসে এলো মেঘ। মুহূর্তের মধ্যেই পুরো চূড়া ঢেকে গেল মেঘের সাদা চাদরে। মেঘ এতটাই কাছে চলে এসেছিল যে সামনের কয়েক হাত দূরের দৃশ্য স্পষ্ট দেখা যাচ্ছিল না। মনে হচ্ছিল যেন আমরা মেঘের এক অচেনা সাগরে ভেসে চলেছি। এই অপূর্ব মুহূর্ত উপভোগ করতে করতে চারপাশে নেমে এলো হালকা বৃষ্টি, যা পুরো পরিবেশকে আরো মোহনীয় করে তুলল। ক্লান্ত শরীর, গায়ে বৃষ্টির ছোঁয়া, সব মিলিয়ে এক অন্যরকম অনুভূতি নিয়ে আমরা পাহাড় থেকে নিচে নামতে শুরু করলাম। পাহাড় থেকে কিছুটা নিচে নামলে দেখা মিলবে বটতলার। এখানেই সাধারণত সিএনজির স্ট্যান্ড থাকে। এই সিএনজি গুলো সাধারণত ইকো পার্কের ভিতরে থাকা দুইটি ঝর্ণা ঘুরিয়ে দেখায়। একটি ঝর্ণা দেখাতে ভাড়া নেয় 400 টাকা। আপনারা যদি দুইটি ঝর্ণা ঘুরে হাইওয়ে রোড পর্যন্ত যেতে চান, সেক্ষেত্রে ভাড়া পড়বে 800 টাকা। তবে আমাদের ভ্রমণের সময় পাহাড়ি সড়ক সংস্কারের কাজ চলছিল। পুরো রাস্তা ভেঙে নতুন করে ইটের খোয়া ফেলে নির্মাণ কাজ হওয়ায় কোনো সিএনজি চলাচল করছিল না। তাই আমরা সিদ্ধান্ত নিলাম হেঁটেই ইকো পার্কের ভিতরে লুকিয়ে থাকা অপরূপ সুন্দর সহস্রধারা ঝর্ণা দেখার উদ্দেশ্যে রওনা দেব। বৃষ্টির মাঝেই আমরা পাহাড়ি পথ ধরে হাঁটতে থাকি। চারপাশের মনোমুগ্ধকর প্রকৃতি উপভোগ করতে করতে ভাঙা ইটের খোয়ার উপর দিয়ে এগিয়ে চলেছে। পাহাড়ের নিচে ব্যাগের সঙ্গে জুতাও রেখে আসায় পুরো পথটাই খালি পায়ে হাঁটতে হয়েছে। তাই খুব দ্রুত এগোনো সম্ভব হচ্ছিল না। প্রায় 1 ঘন্টার পথ হাঁটার পর দেখা মিলল সহস্রধারা ঝর্ণার দিকে নেমে যাওয়ার সিঁড়ি পথের। শেষ পর্যন্ত প্রায় 1 ঘন্টা 10 মিনিটের পথ পেরিয়ে আমরা দাঁড়ালাম সহস্রধারা ঝর্ণার অপরূপ সৌন্দর্যের সামনে। বর্ষার শুরুতে এসেছি বলে সহস্রধারা ঝর্ণা ধীরে ধীরে নিজের রূপে সেজে উঠেছে। বর্ষা যত এগোবে ততই বাড়বে এই ঝর্ণার সৌন্দর্য। বৃষ্টির কারণে এখন পানিটা কিছুটা ঘোলা থাকলেও আগস্টের দিকে এলে পানি অনেক বেশি স্বচ্ছ ও নির্মল দেখতে পাবেন। এত দীর্ঘপথ পাড়ি দিয়ে এমন অপূর্ব একটি ঝর্ণার সামনে দাঁড়ানোর পর মনে হলো সব ক্লান্তি যেন মুহূর্তে দূর হয়ে গেল। ঝর্ণার সৌন্দর্য উপভোগ করে আমরা রওনা দিলাম আমাদের পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে।
ঝিরিপথ পার হয়ে এবার 480টি সিঁড়ি বেয়ে উপরে উঠতে শুরু করলাম। ফেরার সময়ও এই 480টি সিঁড়ি বেয়ে নিচে নামতে হয়েছিল। নামাটা যতটা সহজ, উপরে ওঠাটা কিন্তু ঠিক ততটাই কষ্টসাধ্য। তাই ধীরে ধীরে উঠুন, প্রয়োজনে মাঝে মধ্যে একটু বিশ্রাম নিয়ে নিন। সহস্রধারা ঝর্ণা থেকে আমাদের পরিকল্পনা ছিল সুপ্তধারা ঝর্ণাতেও যাওয়ার, কিন্তু টানা বৃষ্টির কারণে পাহাড়ে উঠতে দেরি হয়ে যায়। তার উপর জুতা ছাড়া খালি পায়ে হাঁটতে হয়, পথ চলতে স্বাভাবিকের চেয়ে অনেক বেশি সময় লেগেছে। বটতলা থেকে ঝর্ণা ঘুরে আবারও ইকো পার্কের গেট পর্যন্ত ফিরে আসতে আমাদের সময় লেগেছে প্রায় 3.5 ঘন্টা। তাই সময়ের কথা চিন্তা করে শেষ পর্যন্ত সুপ্তধারা ঝর্ণায় আর যাওয়া হয়নি। ইকো পার্কের গেট থেকে 250 টাকা ভাড়ায় একটি সিএনজি রিজার্ভ করে আমরা ফিরে এলাম সীতাকুণ্ড বাজারে। সেখানে ফ্রেশ হয়ে বিকালের দিকে 140 টাকার প্যাকেজে মুরগি দিয়ে দুপুরের ভাত খেয়ে নিলাম। দুপুরের খাবার শেষ করে আমরা আবারও 250 টাকা ভাড়ায় একটি সিএনজি রিজার্ভ করলাম বাঁশবাড়িয়া সমুদ্র সৈকতে যাবার উদ্দেশ্যে। সীতাকুণ্ড ঘুরতে এলে বেশিরভাগ মানুষই গুলিয়াখালী সমুদ্র সৈকতে যান, তবে আমরা একটু ভিন্ন কিছু দেখার জন্য বেছে নিয়েছি বাঁশবাড়িয়া সমুদ্র সৈকত। সীতাকুণ্ড বাজার থেকে বাঁশবাড়িয়া সমুদ্র সৈকত কিংবা গুলিয়াখালী দুই জায়গাতে যেতেই সিএনজি রিজার্ভ ভাড়া পড়ে 250 টাকা। গন্তব্যে যাওয়ার পথটাও যেন এই ভ্রমণের অন্যতম সুন্দর অভিজ্ঞতা। চারপাশের প্রকৃতি দেখতে দেখতে কখন যে সময় কেটে যায়। রাস্তার দুপাশে সবুজ প্রকৃতি আর পরন্ত বিকেলের শান্ত পরিবেশ, সব মিলিয়ে যেন এক অন্যরকম প্রশান্তি। সন্ধ্যা প্রায় 7টার দিকে আমরা পৌঁছে গেলাম বাঁশবাড়িয়া সমুদ্র সৈকতে। বাঁশবাড়িয়া সমুদ্র সৈকত চট্টগ্রামের সীতাকুণ্ডে অবস্থিত একটি চমৎকার ও জনপ্রিয় পর্যটন কেন্দ্র। এখানকার প্রধান আকর্ষণ সৈকতে থাকা প্রায় আধা কিলোমিটার দীর্ঘ একটি ইস্পাতের সেতু, যা জোয়ারের সময় সমুদ্রের পানির সাথে মিশে যায়। এছাড়াও নতুন করে জেগে ওঠা সবুজের ঘাসের চর এবং সারি সারি ঝাউবনের জন্য জায়গাটি দারুণ জনপ্রিয়। এটি সীতাকুণ্ড শহর থেকে 9 কিলোমিটার দূরত্বে অবস্থিত। একসময় এই সমুদ্র সৈকতটি খুব বেশি পরিচিত ছিল না। 2009 সালের দিকে স্থানীয় উদ্যোগে জায়গাটি উন্নয়নের কাজ শুরু করা হয়। এরপর ধীরে ধীরে এটি মানুষের নজরে আসতে থাকে। তবে 2017 সালের পর সামাজিক যোগাযোগের মাধ্যমে এখানকার ছবি ও ভিডিও ছড়িয়ে পড়লে বাঁশবাড়িয়া সমুদ্র সৈকতের জনপ্রিয়তা দ্রুত বাড়তে শুরু করে। বর্তমানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে অসংখ্য পর্যটক এই সুন্দর সমুদ্র সৈকতটি দেখতে আসেন। বাঁশবাড়িয়া সমুদ্র সৈকতে কিছুটা সময় কাটিয়ে শেষ হলো আমাদের আজকের সীতাকুণ্ড ভ্রমণ। পাহাড়, ঝর্ণা আর সমুদ্র, প্রকৃতির এই 3 রূপ একদিনেই ভ্রমণে উপভোগ করা দারুণ এক গন্তব্য সীতাকুণ্ড। আপনারাও সময় করে একবার ঘুরে আসুন, প্রকৃতির সৌন্দর্য উপভোগ করুন, প্রিয় মানুষের সঙ্গে কাটিয়ে আসুন কিছু সুন্দর মুহূর্ত। আর বাংলাদেশের এমনই সুন্দর সুন্দর জায়গা আমাদের সঙ্গে ঘুরে দেখতে চাইলে সঙ্গে থাকুন আমাদের ভ্রমণের গল্পে। আল্লাহ হাফেজ।